আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, কুশলেই আছো। আমি আবুল আহসান টিটু, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক। বিগত দিনে তোমাদের সাথে আমি ক্লাসে উপস্থিত হয়েছি এবং আমরা বিভিন্ন বিষয় আলোচনা করেছি। আজকেও আমি তোমাদের ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আলোচনায় যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে দেবে সমস্যাগুলো, অথবা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বার আছে, আমার ইমেল আইডি আছে, সেখানেও তোমরা জানাতে পারো। নিশ্চয়ই আমি পরবর্তী ক্লাসে কোনো বিষয় অস্পষ্টতা থাকলে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে যাই। গত ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি আলোচনা করেছিলাম সুলতান মাহমুদ এবং মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান এবং দুইজন শাসকের তুলনামূলক বিশ্লেষণ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি ভারতে মুসলিম শাসনের দ্বিতীয় ধাপে অর্থাৎ সালতানাত যুগ নিয়ে আলোচনা করব। সালতানাত যুগ একটি ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। সালতানাত যুগ নিয়ে আলোচনা করতে চাইলে আমাদের প্রথমেই যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে ভারতে অভিযান পরিচালনা করেছিল মধ্য এশিয়া থেকে মুহাম্মদ ঘুরি এবং তার সেনাপতি হিসেবে কুতুবউদ্দিন আইবেক, তার জামাতা এবং কৃতদাস তিনি সাথে ছিলেন। এবং 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজের কাছে পরাজিত হয়েছিলেন এবং স্বদেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু কুতুবউদ্দিন আইবেক এবং তার প্রভু মুহাম্মদ ঘুরি পরাজয়ের গ্লানি মেনে নিতে না পেরে প্রতিশোধ গ্রহণের জন্য বা পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য দ্বিতীয়বার ভারত অভিযান পরিচালনা করেন এবং 1192 খ্রিস্টাব্দে সেই তরাইনের যুদ্ধেই পৃথ্বীরাজকে পরাজিত করে দিল্লি দখল করেন এবং তিনি স্বদেশে ফিরে যান। দিল্লিতে তখন তার জামাতা এবং কৃতদাস কুতুবউদ্দিন আইবেককে তিনি শাসনকর্তা নিযুক্ত করে যান। কুতুবউদ্দিন আইবেক পরবর্তীতে স্বাধীন রাজা হিসাবে, স্বাধীন সুলতান হিসাবে 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। কুতুবউদ্দিন আইবেকের অযোগ্য পুত্র আরাম শাহ 1210 থেকে 11 খ্রিস্টাব্দে কিছুদিন শাসন করেন এবং তার অযোগ্যতার ফলে খুব তাড়াতাড়ি তাকে বিদায় নিতে হয় এবং এর পরবর্তীতে শামসুদ্দিন ইলতুৎমিশকে তৎকালীন যে রাজপ্রতিনিধিরা ছিলেন এবং বিভিন্ন অঞ্চলের শাসনকর্তারা ছিলেন, আমত্তবর্গ ছিলেন, তারা মিলে শামসুদ্দিন ইলতুৎমিশকে ক্ষমতায় বসান এবং তিনি 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির মসনদে শাসন করেন। কুতুবউদ্দিন আইবেকের জামাতা এবং কৃতদাস ছিলেন ইলতুৎমিশ। আমরা সেই ইলতুৎমিশের শাসনকাল নিয়ে আলোচনা করব। এখন আমরা ইলতুৎমিশকে দেখতে পাচ্ছি। ইলতুৎমিশের সময় প্রচলিত যে মুদ্রা ছিল সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি আগেও বলেছি সুলতান ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। আচ্ছা, আমরা এখন এই পার্টে কি কি শিখব সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। যে ক্লাস শেষে তোমরা ইলতুৎমিশের পরিচয় বলতে পারবে, ইলতুৎমিশের প্রাথমিক যে সমস্যা এবং সেই সমস্যা সমাধানে তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেগুলো বলতে পারবে, ইলতুৎমিশের শাসন ব্যবস্থার বিবরণ দিতে পারবে, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব তোমরা মূল্যায়ন করতে পারবে। আমি ইলতুৎমিশের পরিচয়ের কথা যদি বলি, ইলতুৎমিশ আসলে জন্ম থেকে তিনি দাস ছিলেন না। শামসুদ্দিন ইলতুৎমিশ তুর্কিস্তানের
ইলবাড়ি গোত্রের অভিজাত পরিবারে 1180 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1236 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তিনি দিল্লির পোক্ত প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা দেখেছি মধ্যযুগের ইতিহাসে ভাই ভাইকে বিক্রি করে দিত। কেন বিক্রি করে দিত? ঈর্ষান্বিত হয়ে। আমরা এরকম ইতিহাস এর আগেও দেখেছি। তার একটি বড় উদাহরণ হচ্ছে ইলতুৎমিশ। জ্যেষ্ঠ ভ্রাতাগণ ঈর্ষান্বিত হয়ে ইলতুৎমিশকে কৃতদাসের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল এবং সেই ব্যবসায়ীরা বুখারার কাজীর কাছে বিক্রি করার পরে সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে আসা আবার বিক্রি করার জন্য, এবং সেখান থেকে কুতুবউদ্দিন আইবেক তাকে কিনে নেন। ইলতুৎমিশ ছোট বেলায় প্রচন্ড মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন এবং তার বড় ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে এবং ভীত সন্ত্রস্ত হয়ে যে বড় হলে এই ভাইয়ের শ্রেষ্ঠত্বই তাদের মেনে নিতে হবে, এ কারণে ঈর্ষান্বিত হয়ে তাকে আপন ভাইকে বিক্রি করে দিয়েছিল। আমরা জানি যে তৎকালীন সময়ে দাস হিসেবে মানুষকে বিক্রি করা হতো। এখন যেমন হাট বাজারে আমরা পশু বিক্রি দেখি, তৎকালীন সময়ে এরকম মানুষ বিক্রি করে দিত এবং তাদের জীবন ছিল খুবই কষ্টের। তেমনি ভাবেই তিনি দাস বংশে জন্মগ্রহণ না করে সম্ভ্রান্ত একটি বংশে জন্মগ্রহণ করার পরেও দাসের জীবন তাকে মেনে নিতে বাধ্য করা হয়। কুতুবউদ্দিন আইবেক তার পরবর্তীতে যোগ্যতায় খুশি হয়ে ইলতুৎমিশকে প্রধান প্রহরী হিসাবে নিয়োগ দিয়েছিলেন এবং তিনি স্বীয় যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের দ্বারা গোয়ালিয়রের আমিরের পদে উন্নীত হয়েছিলেন এবং তার যোগ্যতা দেখে, তার চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে ইলতুৎমিশের সাথে তৎকালীন সুলতানের মেয়েকে বিবাহ দেন এবং তাকে জামাতা হিসেবে গ্রহণ করেন। আমরা যদি দেখি যে তিনি ক্ষমতা গ্রহণের বিষয়টি আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে তিনি কিভাবে ক্ষমতা এসেছিলেন। আরাম শাহ অর্থাৎ ইলতুৎমিশের শ্যালক এবং কুতুবউদ্দিন আইবেকের যে সন্তান ছিল আরাম শাহ, সে অযোগ্য ছিল এবং পরবর্তীতে তার এই অকর্মণ্য এবং অযোগ্য এই রাজাকে বা সুলতানকে অপসারিত করে রাজন্যবর্গ যারা ছিলেন তারা ইলতুৎমিশকে ক্ষমতা বসিয়েছিলেন। এখন ইলতুৎমিশকে তো আর সবাই পছন্দ করেন না। ক্ষমতায় বসার পরে তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। বিশেষ করে আরাম শাহের যে অকর্মণ্যতা, এই অকর্মণ্যতার ফলে শাসনের সমস্যা দেখা দিয়েছিল এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বিভিন্ন জায়গায়, এই সমস্যা হয়েছিল। এরপরে নাসিরউদ্দিন উবাচা পাঞ্জাবে উনি একজন শাসনকর্তা ছিলেন। তিনি নিজেই স্বাধীনতা ঘোষণা করে নিজেই পাঞ্জাব দখল করে সেখানকার শাসনকর্তা হিসেবে নিজেকে ঘোষণা করেন। এরপরে গজনীর শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজ ভারত অধিকারের চেষ্টা করেন এই সময়, যে সে ইলতুৎমিশের শাসনকে মেনে না নিয়ে নিজেই ভারতে আক্রমণ করে সেখানে শাসনকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বাংলার শাসনকর্তা আলীবর্দী খলজি তিনি সুলতান আলাউদ্দিন উপাধি ধারণ করে তৎকালীন সময় স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরকম বিভিন্ন সমস্যার মুখোমুখি তাকে হতে হয়েছিল। তিনি এই সমস্যার সমাধানও করেছিলেন। তিনি আমির যারা ছিলেন তাদের যে বিদ্রোহ, এগুলো দমন করেছিলেন। যেমন বাদাউন, অযোধ্যা, বেনারস, সিওয়ালিয়া সহ বিভিন্ন অঞ্চলের উপর তিনি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন, যেসব জায়গায় বিদ্রোহ হয়েছিল। এবং আমি আগেই বলেছি যেটা ইয়ালদুজ সে যে পাঞ্জাবে শাসনকর্তা হিসেবে নিজেকে ঘোষণা করে দখল করেছিল, সেখান থেকেও তাদেরকে উৎখাত করেছিলেন। নাসিরউদ্দিন কুবাচার পতনও তিনি ত্বরান্বিত করেছিলেন এবং সিন্ধু অভিযান করে তাকে পরাজিত করেছিলেন। মঙ্গল আক্রমণ তখনকার সময় সবচেয়ে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেছিল। মঙ্গল নেতা চেঙ্গিস খানের ধাওয়া খেয়ে খিবারের অধিপতি জালালউদ্দিন শাহ লাহোরে এসে দিল্লির সুলতান ইলতুৎমিশের নিকট আশ্রয় চেয়েছিল। এখন ইলতুৎমিশ চিন্তা করলেন যে তাকে যদি আশ্রয় দেয়া হয় তাহলে
মঙ্গল নেতা চেঙ্গিস খান তার রোশানলে পড়বেন। চেঙ্গিস খানের রোশানলে পড়লে কিছুতেই তিনি দিল্লিকে রক্ষা করতে পারবেন না এবং চেঙ্গিস খানের সাথে তিনি কখনোই পেরে উঠতে পারবেন না। এটা বুঝে তিনি কৌশলে আশ্রয় প্রার্থী সুলতানকে বললেন যে দিল্লির আবহাওয়া তার পক্ষে উপযোগী নয়, অতএব এখানে আসা তার ঠিক হবে না। এই বলে তিনি কৌশলে তাকে ভারতে আশ্রয় দেওয়া থেকে এড়িয়ে গেলেন। এভাবেই তিনি মঙ্গলদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। বাংলা বঙ্গে, অর্থাৎ আমরা যে বাংলায় আছি, এটা তৎকালীন সময় বঙ্গ নাম ছিল। বঙ্গে আলীবর্দী খলজি বিদ্রোহী হন এবং 1211 থেকে সালে তিনি নিহত হলে শামসুদ্দিন ইয়াজ খলজি সুলতান গিয়াসউদ্দিন উপাধি ধারণ করে বাংলার পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে বিহার, ত্রিহুত, উড়িষ্যা জয় করে নিজ নামে ক্ষুদ্র পাঠ করেন এবং 1225 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ অভিযান করলে গিয়াসউদ্দিন সন্ধি করেন এবং নিজে পুত্র নাসিরউদ্দিন মাহমুদের নিকট ক্ষমতা হস্তান্তর করেন এবং নিহত হন এবং নাসিরউদ্দিন মৃত্যুবরণ করলে খলজি বখতিয়ার উদ্দিন বলাকারের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করলে ইলতুৎমিশ 1230 খ্রিস্টাব্দে বলাকাকে পরাজিত করেন এবং বাংলা সরাসরি দিল্লির শাসনভুক্ত করেন। আমরা যদি দেখি ইলতুৎমিশের শাসন এক নজরে তিনি কি কি করেছিলেন, তাহলে তিনি বিদ্রোহ দমন করেছিলেন এবং একজন প্রশাসক হিসেবে তার প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিন্যাস করেছিলেন। তিনি মুদ্রা পরিচালন করেছিলেন, মুদ্রা ব্যবস্থা, এবং তিনি বন্দিগানি চেহেলগান নামক 40 জন বিশিষ্ট কৃতদাসের একটি পরামর্শক সভা গঠন করেছিলেন, অনেকটা মন্ত্রী পরিষদের মতো, এবং তিনি শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে অনেক অবদান রেখেছিলেন এবং তিনি প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে দিল্লির সালতানাতকে স্থায়ী ভিত্তিরূপ দান করেছিলেন। প্রশাসক হিসেবে আমরা যদি বলি ইলতুৎমিশ কেমন ছিলেন, তিনি ইকতার এবং অর্থ এবং রাজস্ব এই দুটোকে পৃথক করে তিনি ইকতার নিয়োগ দান করেছিলেন এবং ইকতারগণ স্বশা ইকতারে শান্তি বজায় রাখতেন এবং রাজস্ব কেন্দ্রে প্রেরণ করতেন আদায় করে, এবং সুষ্ঠু নিরপেক্ষ ন্যায় বিচার প্রবর্তন করেছিলেন তিনি। এবং তিনি একটি শিকলে বাঁধা ঘণ্টা ঝুলিয়ে রাখতেন তার প্রাসাদের বাইরে, বিচার প্রার্থীরা ঘণ্টা বাজিয়ে সুলতানের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। অনেক সময় দরিদ্র মানুষ, অসহায় মানুষ সুলতানের কাছে যেতে পারতেন না, পৌঁছাতে পারতেন না, এজন্য তিনি এই ব্যবস্থাটা চালু করেছিলেন। তিনি মুদ্রা ব্যবস্থা পরিচালনা করেছিলেন, যার নাম ছিল রুপাইয়া। হ্যাঁ, আমরা যদি দেখি তিনি অনেক মসজিদ নির্মাণ করেছিলেন এবং তিনি মসজিদের একাধিক মসজিদ নির্মাণ করেছিলেন এবং তার সময়ে যে তার পূর্ববর্তী যে শাসকরা ছিলেন সেই শাসকদের নির্মাণাধীন ভবনগুলো, স্থাপনাগুলো তিনি শেষ করেছিলেন। এগুলো যথাযথভাবে সংরক্ষণ এবং পুনর্নির্মাণের মাধ্যমে আমরা যদি দেখি, তাহলে তিনি আড়াই দিনকা ঝোপড়া মসজিদ নির্মাণ করেছিলেন, যে মসজিদটা খুব বিখ্যাত মসজিদ নামে পরিচিত। কুতুবউদ্দিন, আমরা দেখছি এখানে ছবিতে কুতুবউদ্দিন কমপ্লেক্স তিনি তৈরি করেছিলেন। তিনি বন্দেগানি চেহেলগান প্রতিষ্ঠা করেছিলেন। আগেই বলেছি আমি যে 40 জন সাহসী, যোগ্য ও দূরদর্শী কৃতদাস নিয়ে একটি দল বা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। অনেকটা মন্ত্রী পরিষদের মতো তারা বিভিন্ন সময়ে তাদের মেধা এবং শক্তি দিয়ে সালতানাতের উন্নয়নে অবদান রাখতেন। তিনি সুফি এবং তৎকালীন সময়ের সুফি কবি ধর্মপ্রচারকগণকে তিনি সমাদর করতেন এবং তাদের জন্য তিনি বিশেষ নিরাপত্তার ব্যবস্থা এবং ধর্ম পালনের জন্য বিভিন্ন খানকা, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা
নির্মাণ করেছিলেন। আমরা দেখি যদি তার একাধিক মসজিদ এবং তিনি কুতুব মিনার প্রতিষ্ঠা করেছিলেন, শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক এবং তা সমাপ্তি করেছিলেন এবং সেটা শেষ না করেই কুতুবউদ্দিন আইবেক মারা যান এবং পরবর্তীতে এই কুতুব মিনার শেষ করেছিলেন নির্মাণ ইলতুৎমিশ। এখন কুতুব মিনার কার নামে প্রতিষ্ঠিত হয়েছিল? কুতুব মিনার প্রতিষ্ঠা হয়েছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামক একজন বিখ্যাত ধর্ম প্রচারকের নামে, সাধু পুরুষের নামে। এই কুতুব মিনারটি এখনো দেখা যায় দিল্লিতে। এবং আমরা যদি দেখি যে সুলতান ইলতুৎমিশকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় দিল্লির সালতানাতের। আমরা দেখেছি যে দিল্লির সালতানাতের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবেক এবং দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা আবার বলা হচ্ছে ইলতুৎমিশকে। বিষয়টা আমরা যদি দেখি, যখন আমরা যদি এই ছবির দিকেই একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে দুটো ছবি দেখা যায়। একটা গাছ যেটা খুব ছোট অবস্থায় আছে, অর্থাৎ রোপণের পরে অঙ্কুরোদ্গমন করেছে। এই গাছটি আমরা কিন্তু সহজেই উপড়ে ফেলতে পারি বা তুলে ফেলতে পারি। গাছটা কিন্তু রোপণ করেছে, ধরো আমি রোপণ করেছি এই গাছটি যখন অঙ্কুরোদ্গমন করেছে তখন এই গাছটি খুবই ছোট, খুবই নরম এবং এর শিকড় খুব গভীরে যায়নি, ফলে সহজেই আমি তুলে ফেলতে পারবো। কিন্তু এই গাছটি যদি অনেক পরিচর্যার মাধ্যমে আমরা আস্তে আস্তে বড় করি এবং এটা যখন অনেক বড় হয়ে যাবে, এর শিকড় যখন অনেক গভীরে যাবে, এর কাণ্ড যখন আর নরম থাকবে না, শক্ত হবে, এটি বড় গাছে রূপান্তরিত হবে, তখন কিন্তু সহজেই আমি চেষ্টা করলেই আর উপড়ে ফেলতে পারবো না। আমি যদি আরো একটা ছবি দেখি, যে যখন কোনো ভবন বা যখন কোনো ওয়াল বলি, ভবন বলি, সেটা তৈরি হয় তখন এর ভিতটা খুবই নরম থাকে, এর সিমেন্ট বালু সেগুলো কাঁচা থাকে, আমরা ধাক্কা দিলেই সেটা ভেঙে পড়বে। কিন্তু এটা যখন শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় তখন আমরা ধাক্কা দিয়েই এটাকে কিন্তু ভেঙে ফেলতে পারবো না। এরকম যে বিষয়টা, সেটাকেই আমি বলবো যে প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে পার্থক্য। অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক যখন প্রথম এই দাসবংশটা প্রতিষ্ঠা করেছিলেন বা তিনি যখন দিল্লির সালতানাত কে শাসক হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন, তখন বিভিন্ন ধরনের সমস্যা ছিল। ছোট্ট একটা রাষ্ট্র ছিল, অল্প একটু, এবং বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ কোন্দল, সহজেই এসব সমস্যার কারণে এই বংশের কিন্তু পতন হতে পারত। এইরকম একটা সময়ে ইলতুৎমিশ ক্ষমতায় আসলেন এবং তিনি এই দাস বংশটাকে শুধু পতনের হাত থেকে রক্ষাই করলেন না, এটাকে পরিচর্যার মাধ্যমে এমন একটি রূপ দান করলেন, এত বড় এবং শক্তিশালী একটা রাজবংশ হিসেবে এটাকে রূপ দান করলেন যে সহজেই আর কেউ এটাকে উপড়ে ফেলতে পারবে না, সহজেই এই বংশকে আর ধ্বংস করতে পারবে না, এবং আরো অনেক দিন এই বংশ যাতে টিকে থাকতে পারে সেরকম একটি স্থায়ী ভিত্তি দান করেছিলেন। এজন্য তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ঈশ্বরী প্রসাদ সুলতান ইলতুৎমিশকে বলেছেন যে তিনি নিঃসন্দেহে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক লেনপুল বলেছেন যে সত্যিকারের প্রতিষ্ঠাতা তাকে এই বলে অভিহিত করেছিলেন। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর সুলতান আরাম শাহের দুর্বলতার সুযোগে আমত্তবর্গ আমির উমরাদের বিদ্রোহ ও সাম্রাজ্যিক বিশৃঙ্খলার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। সুলতান ইলতুৎমিশ দূরদর্শিতা, সাহসী দৃঢ়তা, বিচক্ষণতা ও কর্মদক্ষতার মাধ্যমে এই কাজটি করতে পেরেছিলেন বলেই কিন্তু তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আমরা একটু দলগত কাজ যদি তোমরা এখন তো আর সুযোগ নেই দলগত কাজ করার, আমার এই প্রেজেন্টেশনটা ক্লাসের জন্য তৈরি হয়েছিল, সেজন্য আমি এটা রেখেছিলাম। তোমরা বাড়িতে বসে আশা করি এই বিষয়গুলো যেগুলো আমি ক্লাসে আলোচনা করেছি এগুলো বইতে দেখবে, তাহলে তোমরা সহজেই আরো
ভালোভাবে বিষয়টি উপলব্ধি করতে পারবে। আমি যদি একটু আবার রিক্যাপ করি বা পুনরালোচনা করি, ইলতুৎমিশের জন্মস্থান কোথায়? তুরস্ক। হ্যাঁ, ইলবারি তুর্কি যে গোত্র আছে সেখানে। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে বলা হয়। সুলতান ইলতুৎমিশের উপাধি কি ছিল? সুলতানি আজম তার উপাধি ছিল। হ্যাঁ, সুলতান ইলতুৎমিশ এর ওই সময় তৎকালীন সময়ের দুইটি সমস্যা নিয়ে তোমরা একটু বইতে দেখবে যে দুইটি সমস্যা কি কি। তিনি প্রাথমিক যে সমস্যায় পড়েছিলেন এরকম দুইটি সমস্যা তোমরা খাতায় লিখবে এবং এটা আমাকে তোমরা টেক্সট আকারেও মন্তব্য করে লিখে দিতে পারো। এতক্ষণ তোমাদের সাথে সুলতান ইলতুৎমিশ নিয়ে আলোচনা করলাম। এ বিষয়ে তোমাদের কোনো বিষয় অস্পষ্ট থাকলে অবশ্যই আমাকে জানাবে। তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।